পোস্টন্যাটাল মানে জন্মের পরে তার যে প্রতি ফিমেল মান্থলি সাইকেলে তার যে ম্যাচুরেশন হয় সেটাকে আমরা বলি ও জেনেসিস। ঠিক আছে, ফিমেল ওভামটাকে বলে ও গনিয়া প্রাইমারিলি, তারপরে তার যে ম্যাচুরেশন প্রসেস সেটাকে আমরা বলি ও জেনেসিস। আচ্ছা, ও জেনেসিসটা এটা আসলে দুইটা পার্টে, একটা হচ্ছে প্রিনেটাল ম্যাচুরেশন মানে ও গনিয়া যেটা ফিমেল ওভাম যেটা তার ম্যাচুরেশন দুইটা পার্টে হয়, একটা ইন্ট্রাইউটেরাইন লাইফে হয়ে যায়, একটা পোস্টনেটাল বা একটা প্রিনেটাল মানে জন্মের আগে, আর আরেকটা হয় পোস্টনেটাল মানে জন্মের পরে। জন্মের আগেরটা ওই দিন অনেক ডিটেলস পড়াইছি। জন্মের আগে কি হয় আমি তো বললামই, যে জন্মের আগে সে ইয়ক সেক থেকে আসে ডিফারেন্সিয়েটেড গোনাডে বসে। একটু হোল্ড করো বাবারা। হুম, তাহলে কি বলছিলাম, যে এটা জেনেটিক্যালি ফিমেইলে আসার পরে তাকে ওগোনিয়া বলছে, তারপরে সে ওখানে কি হয়, তার মাইটোটিক মিওটিক ডিভিশন হয়, তার চারপাশে ওভা, এটা কিন্তু ওভাম আর ওভারি কিন্তু আলাদা জিনিস। ওভারি হচ্ছে অর্গানটা যেটার মধ্যে এই ওভামটার ম্যাচুরেশন হয়। তো ওভারির মধ্যে কি হয়, সে আসলো, তার চারপাশে ওভারি থেকে যে ওভারির যে সেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে তার পাশে জমা হয় ক্লাস্টারের মতো, যেটা ফলিকল তৈরি করে ভেতরে, তখন তাকে কি বলে প্রাইমারি ওসাইট। প্রিনেটাল লাইফে ওভারির ভেতরে যে ওভামটা থাকে প্রথমে ওগোনিয়া হয়, তারপরে তার মাঝখানে যে ইয়েটা ওসাইটটা প্রাইম ওগোনিয়া যেটা সেটার মিওটিক ডিভিশন হয় এবং তার চারপাশে সেল জমে, তখন তাকে বলে হচ্ছে সেল যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল জমে তখন তাকে বলা হয় প্রাইমারি ওসাইট। এবং এই ওসাইটটা প্রাইমারি ওসাইটটা তখন ফরমেশনের পরে পরেই আবার তার মিওটিক ডিভিশন হয়। আবার মিওটিক ডিভিশনটা কিন্তু কমপ্লিট হয় না, তোমরা জানো অ্যানাটমিতে পড়ছো মিওটিক ডিভিশনের অনেকগুলা স্টেজ আছে। তো এটা একটা ফেজে এসে ফার্স্ট মিওটিকের প্রফেস স্টেজে এসে এই যে ওসাইটের যে ডিভিশন ক্রোমোজোমের যে ডিভিশন সেটা এসে বন্ধ হয়ে যায়। এবং মোটামুটি আমি বলছিলাম যে ইন্ট্রাইউটেরাইন লাইফে প্রথমে হচ্ছে ওসাইট থাকে হচ্ছে জন্মের আগে প্রথমে থাকে কত বলছিলাম 7 মিলিয়ন, তারপরে একট্রাসিয়া হয় 2 মিলিয়নে আসে, ডিউরিং বার্থ দুইটা ওভারি মিলে তার সংখ্যা থাকে হচ্ছে 3 লক্ষ। এবং 3 লক্ষ নিয়ে একটা ফিমেল 3 লক্ষ ওভাম নিয়ে একটা ফিমেল বেবির জন্ম হয়। এবং অ্যারাউন্ড আর কি এই 3 লক্ষর ম্যাচুরেশনটা আসলে যেটা জেনেটিক ম্যাচুরেশন সেটা এসে ফার্স্ট মিওটিক ডিভিশনের প্রোফেজ স্টেজে এসে সে স্টপ হয়ে যায়। এবং যখন জন্ম নেয় প্রাইমারি ওসাইট ভেতরে থাকে, বাইরে তার ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল ফলিকল থাকে। জন্মের সময় এই ওভামটার নাম থাকে প্রাইমোডিয়াল ফলিকল। এই প্রাইমোডিয়াল ফলিকল জন্মের সময় কতটুকু থাকে, অ্যারাউন্ড 3 লাখ। তার ভেতরে প্রাইমারি ওসাইট থাকে, বাইরে থাকে হচ্ছে ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম। জন্ম হয়ে গেল, জন্মের পরে এদের আর কিছু হয় না, কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাট্রাসিয়া হতে থাকে, সংখ্যা কমতে থাকে। কমতে কমতে পিউবার্টির সময় আসে। আচ্ছা, কমলো। এখন আসো পিউবার্টিতে। পিউবার্টি তোমরা পড়ছো না? এন্ডিনা ম্যাডাম মনে পড়াইছে। আচ্ছা, তাহলে জি ম্যাডাম। পিউবার্টি, হ্যাঁ পিউবার্টি কি? পিউবার্টি হচ্ছে যে অ্যাডাল্ট সেক্সুয়াল লাইফের শুরু। মানে হচ্ছে পিউবার্টির সময় একটা মেল বলো ফিমেল বলো তার এন্ডোক্রাইন এবং গ্যামেটোজেনিক ফাংশনটা স্টার্ট হয়। হ্যাঁ, এন্ডোক্রাইন বলতে ওই যে সেক্সুয়াল যে এন্ডোক্রাইন যেটা ইস্ট্রোজেন প্রোস্টেরন টেস্টোস্টেরন, পিউবার্টি চলে আসবে। এরপরে আমি কি বলছিলাম যে ওভারিয়ান সাইকেলের দুইটা স্টেজ, একটা ফলিকুলার স্টেজ, একটা লুটিনাইজিং স্টেজ। একটা লুটিনাইজিং ফেজ। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট হচ্ছে আমার একটু একটা ফলিকুলার একটা লুটিনাইজিং। এখন এটা হচ্ছে ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেল মানে এটা ওভারিতে হচ্ছে। ঠিক একসাথে আমি বলছিলাম আরেকটা সাইকেল হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামে। এন্ডোমেট্রিয়ামে কি সাইকেল? মেনস্ট্রুয়াল সাইকেল বলে বা ফিমেল সেক্সুয়াল সাইকেল বলে। এন্ডোমেট্রিয়াল সাইকেলের আবার তিনটা স্টেজ, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, একটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, আর একটা হচ্ছে সিক্রেটরি ফেজ। মেনস্ট্রুয়াল, প্রলিফারেটিভ, সিক্রেটরি। মেনস্ট্রুয়াল এবং প্রলিফারেটিভ যে ফেজ সেটা করসপন্ড করে আমার ওভারিয়ান সাইকেলের ফলিকুলার স্টেজের সাথে। মানে ওভারিয়ান সাইকেলটারে যদি আমরা 28 দিনের ধরি, মোটামুটি তার 14 দিন হলো ফলিকুলার, বাকি 14 দিন লুটিয়াল। এই যে ফলিকুলার 14 দিন এটার সাথে আবার এন্ডোমেট্রিয়ামের
এন্ডোমেট্রিয়াল সাইকেলের করসপন্ড করে মেনস্ট্রুয়াল সাইকেল আর হচ্ছে প্রলিফারেটিভ সাইকেল। আর ওভারিয়ান সাইকেলের যেটা লুটিয়াল ফেজ তার সাথে করসপন্ড করে আমার সিক্রেটরি ফেজ। করসপন্ড করে মানে কি, ফিমেল বডিতে আসলে পিউবার্টির পরে মান্থলি একটা রিদমিক চেঞ্জ হয়। এই চেঞ্জটা একটা চেঞ্জ হয় ওভারিতে, একটা চেঞ্জ হয় এন্ডোমেট্রিয়ামে। ওভারির চেঞ্জটাকে আমরা ওভারিয়ান সাইকেলে বলতেছি, আর এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসে হচ্ছে যেটা, ইউটেরাসের চেঞ্জটাকে আমরা এন্ডোমেট্রিয়াল সাইকেল বলতেছি। দুইটা কিন্তু আলাদা কিছু না, এট এ টাইম বিভিন্ন ধরনের হরমোনের ইনফ্লুয়েন্সে দুইটা সাইকেলই একই সাথে চলে। একই সাথে 28 দিনের একটা সাইকেল, একটা ওভারিতে যেটা সেটাকে ওভারিয়ান সাইকেল বলছি, ইউটেরাসে যেটা সেটা কি ইউটেরাইন সাইকেল বা এন্ডোমেট্রিয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল, যে নামেই ডাকে না কেন। ওভারিয়ানটা দুইটা স্টেজ, এন্ডোমেট্রিয়ামের তিনটা। এন্ডোমেট্রিয়াল সাইকেলের বা ইউটেরাইন সাইকেলের প্রথম দুইটা করসপন্ড করতেছে ওভারিয়ান সাইকেলের প্রথমটার সাথে। ক্লিয়ার হয়েছে? ম্যাম আবার একটু রিপিট করেন, কি মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দুটো কিসের সাথে করেসপন্ড করতেছে? ওভারিয়ান সাইকেলে যেটাকে আমরা বলছি ফলিকুলার স্টেজ। ওভারিয়ান সাইকেলে দুইটা স্টেজ বলছি না, একটা বলছি ফলিকুলার, একটা বলছি লুটিয়াল। ফলিকুলার ওভারিয়ান সাইকেলের ফলিকুলার স্টেজে কি হয়, ফলিকুলার স্টেজে যে এই যে একটা বাচ্চা আমি বলছিলাম না জন্ম নিচ্ছে, ওভাম নিয়ে প্রাইমোর্ডিয়াল ফলিকল সহ জন্ম হলো, তারপরে তার ম্যাচুরেশন, ম্যাচুরেশন বলতে তার ওভারি, ইউটেরাস বা ওভামের ম্যাচুরেশন হল্ট হয়ে থাকে। যখন পিউবার্টি হয়, পিউবার্টি হলে তখন কি হয়, আমাদের যে হাইপোথ্যালামাস সে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ শুরু করে, এটার মেকানিজম আনক্লিয়ার। গোনাডোট্রপিন তখন কি করে, তখন সে এফএসএইচ এলএইচ সিক্রেট করে। এই এফএসএইচ এলএইচ গিয়ে আমার সাইকেল গুলা শুরু করে, ওভারিয়ান সাইকেল, এন্ডোমেট্রিয়াল সাইকেল। তোমরা পড়ছো না থ্যালার্কি, ম্যানার্কি, মেনস্ট্রুয়েশন, এগুলা কিন্তু পড়া হয়েছে মনে 1 নাম্বার আইটেমে। ইয়েস ম্যাম। থ্যালার্কি মানে সেকেন্ডারি ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা পিউবার্টির পরেই তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাপিয়ার করা শুরু হয়, এগুলো বিভিন্ন হরমোনের প্রভাবে। তো পিউবার্টির সময় যখন ওভারিয়ান সাইকেল শুরু হয়, ওভারিয়ান সাইকেলের বলছি না আমি যে দুইটা স্টেপ, একটা হচ্ছে ফলিকুলার এবং একটা লুটিয়াল। এই ফলিকুলার স্টেজটা এটা হচ্ছে ওভারির সাইকেল, আর ইউটেরাসের সাইকেলের যে প্রথম দুইটা স্টেপ মেনস্ট্রুয়াল এবং প্রলিফারেটিভ, এই দুইটা করসপন্ড করে আমার ফলিকুলার স্টেজের সাথে ওভারিয়ান সাইকেলে। ফলিকুলার স্টেজে কি হয় ওভারিয়ান সাইকেলে, ফলিকুলার স্টেজে ফলিকল গুলা ডেভেলপ, ওই যে প্রাইমোর্ডিয়াল ফলিকল নিয়ে বাচ্চাটা জন্ম নিল না, সেগুলা প্রতি সাইকেলে 5 থেকে 12টা বা 15টা ফলিকল আসলে মেচিউর হওয়া, প্রাইমোর্ডিয়াল ফলিকল মেচিউর হওয়া শুরু হয়। কিন্তু আলটিমেটলি 14 মানে সবগুলাই অ্যাট্রাসিয়া হয়ে যায়, একটা ফলিকল ফাইনালি মেচিউর হয়। এটা হয় আমার ফলিকুলার স্টেজ অফ ওভারিতে। 5 থেকে 15টা ম্যাচুরেশন প্রসেসে ঢুকে সময় যেতে যেতে সবগুলা ডিস্ট্রাকশন হয়ে যায় বা অ্যাট্রাসিয়া হয়ে যায়, একজন ম্যাচিউর হয়। এই যে ধাপে ধাপে তার ম্যাচুরেশন হয়, ফলিকুলার ম্যাচুরেশন হয়, এই কারণেই এই স্টেপটাকে আমরা বলি ফলিকুলার স্টেজ। এই স্টেজে কি হয় আসলে, প্রথমে আমি বললাম যে ফলিকল গুলা ম্যাচিউর, ফলিকুলার ম্যাচুরেশন কি কারণে শুরু হয় বলতে পারবা? এই যে বললাম প্রত্যেকটা সাইকেলের শুরুতে 5 থেকে 15টা শুরু হয়, কিভাবে শুরু হয় এটা কিন্তু গত ক্লাসে বলছি, কিভাবে শুরু হয়? ম্যাডাম হরমোনের প্রভাবে ম্যাডাম। কোন হরমোন? ম্যাডাম ইস্ট্রোজেন। হ্যাঁ, ইস্ট্রোজেন তো তৈরি হচ্ছে না এখন, ও ইস্ট্রোজেনের সোর্স ম্যাডাম, কি? ম্যাডাম ফলিকুলার স্টিমুলেটিং এফএসএইচ হরমোন ম্যাডাম। এলএইচ, ম্যাডাম এফএসএইচ ফলিকুলার এলএইচ, ঠিক এফএসএইচ আছে? ম্যাম। এফএসএইচ এবং এলএইচ এই দুইটার প্রভাবে প্রথমে হচ্ছে গোনাডোট্রপিন আসলো, এন্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করলো, এফএসএইচ, প্রথমে এফএসএইচ বেশি সিক্রেট হয়, তারপরে এলএইচ সিক্রেট হয়। এই এফএসএইচ কি করে জানো, এই যে প্রাইমোর্ডিয়াল ফলিকল গুলা ওদের ম্যাচুরেশনটাকে ইনিশিয়েট করে, আস্তে আস্তে তারা ম্যাচিউর হয়। গতদিন আমি পড়াইছি ভেতরে যে প্রাইমারি ওসাইট, সে প্রাইমারি ওসাইট থাকে, বাইরের যে ফ্ল্যাট এপিথেলিয়াম থাকে এরা কিউবয়েডাল হওয়া শুরু করে, কার প্রভাবে? এফএসএইচ এর প্রভাবে। এরা কিউবয়েডাল হয়, এরা সিক্রেটরি নেচারে যায়, তারপরে ওভারি স্টমাগুলা অ্যারেঞ্জ হয়, থেকা ইন্টারনা থেকা এক্সটার্না তৈরি হয়। যখন থেকা ইন্টারনা থেকা এক্সটার্না তৈরি হয়, থেকা ইন্টারনা হচ্ছে আমার সোর্স অফ ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোন যখন বলবো তখন ইস্ট্রোজেন বডিতে 3 ধরনের ইস্ট্রোজেন তৈরি হয়, যার মানে 1 নাম্বার সোর্স হচ্ছে থেকা ইন্টারনা। ইস্ট্রোজেন হরমোনটা ফিমেল বডিতে প্রতি মাসে তৈরি হয় থেকা ইন্টারনা থেকে, থেকা ইন্টারনা সরি এক্সটার্না না, থিকা ইন্টারনা থেকে।
যখন এফএসএইচ এর প্রভাবে ফলিকল ম্যাচুরেশন হওয়া শুরু হলো, তখন থেকা ইন্টারনা যখন ডেভেলপ হয়ে গেল, তখন সেটা থেকে আস্তে আস্তে ইস্ট্রোজেন তৈরি হওয়া শুরু হয়। এই ইস্ট্রোজেনটা কি করে? ইস্ট্রোজেনটা অনেক জায়গায়, কয়েকটা জায়গায়, আমি কিন্তু সাথে ইস্ট্রোজেনে বলে দিচ্ছি, ইস্ট্রোজেনটা কয়েকটা জায়গায় কাজ করে। এক নাম্বার হচ্ছে ডিউরিং পিউবার্টি, যখন প্রথম সাইকেলটা বা দ্বিতীয় সাইকেলটা হচ্ছে, ব্রেস্ট ডেভেলপ করতেছে, ফিমেল ব্রেস্ট ডেভেলপ হয়, যেটাকে তোমরা মেনার্কি বলো। মেনার্কি, হ্যাঁ, খেলার কি বলতেছো। ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, সাইজে বড় হচ্ছে, স্ট্রমাল সেল ডিপোজিশন হচ্ছে। ইস্ট্রোজেনের মূল কাজ প্রলিফারেশন, সেলের নাম্বার বাড়ানো, সাইজ বাড়ানো, তাকে মানে হাইপারট্রফি করা আর কি, হাইপারপ্লেসিয়া করা। তাহলে ইস্ট্রোজেন যখন থেকা ইন্টারনা থেকে আসে, সে ওভারির মধ্যে কিছু কাজ করে, কিছু করে ইউটেরাসের উপরে। ওভারির উপরে কি কাজ করতেছে? সে ওই যে ওভারির উপরে বলতে সে ব্রেস্টের উপরে একটা কাজ বললাম। আর সে কি করতেছে? সে একটা নেগেটিভ ইম্পালস দিয়ে রাখতেছে ব্রেনকে, যাতে এলএইচ সিক্রেশনটা আনকন্ট্রোলড না হয়, কন্ট্রোলড থাকে। এইভাবে ওভারিয়ান সাইকেলের প্রথম সপ্তাহ 10 দিন যায়। তারপরে কি হয়? এলএইচ সিক্রেশন, যে এস্ট্রোজেনটা তখন একটা পজিটিভ ফিডব্যাক দেয় আমার ব্রেনকে, ফিডব্যাক দেয় ওভুলেশনের 2-3 দিন আগে এলএইচ সিক্রেশনটা বেড়ে যায়। এলএইচ সিক্রেশন কিন্তু আগেও হয়, লুটিনাইজিং হরমোন সিক্রেশনটাকে বাড়ায় দেয়। এই লুটিনাইজিং হরমোন তখন কি করে? ওভুলেশন করে, ঠিক আছে? এগুলো ইস্ট্রোজেনের প্রভাবে হচ্ছে। থেকা ইন্টারনা থেকে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, সে প্রথমে একটা নেগেটিভ ইমপ্যাক্ট দিয়ে রাখে ব্রেনের মধ্যে, যাতে এলএইচ বেশি না আসে। কারণ এলএইচ বেশি আসলেই তো আমার ওভুলেশন হয়ে যাবে। ওভুলেশনটাকে বেশি আগে হইতে দেয়া যাবে না, কারণ ইস্ট্রোজেনটা আরেকটা কাজ করে, সে ইউটেরাসটাকে প্রিপারেশন নেয়। ইউটেরাসটাকে আমি বলছি ওইখানে করসপন্ড করে আমার প্রলিফারেটিভ ফেজ, মানে ইউটেরাসটাকে প্রলিফারেশন করে ইস্ট্রোজেন। ইউটেরাসের ডেভেলপমেন্ট হয়, মেনস্ট্রুয়েশনের পরে ইউটেরাসের সেলগুলোকে আবার ডেভেলপ করে। আচ্ছা, এরপরে কি হলো? আমার ওভুলেশন হয়ে গেল। ওভুলেশন হওয়ার সাথে সাথে আমার কর্পাস লুটিয়াম তৈরি হয়। ওভুলেশনটা কার কারণে হচ্ছে? এলএইচ সার্জের কারণে, লুটিনাইজিং হরমোনের সার্জের কারণে ওভুলেশন হচ্ছে। ওভুলেশন হয়ে গেল, কর্পাস লুটিয়াম তৈরি হলো। কর্পাস লুটিয়াম কি করছে? কর্পাস লুটিয়াম থেকে তখন প্রোজেস্টেরন তৈরি হয়। ইস্ট্রোজেন মূলত তৈরি হয় থেকা সেল থেকে, থেকা ইন্টারনা থেকে। যখন ওভুলেশন হয়ে যায়, তখন কর্পাস লুটিয়াম তৈরি হয়। কর্পাস লুটিয়ামও দুইটা হরমোন তৈরি করে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাই, কিন্তু মূলত তৈরি করে প্রোজেস্টেরন। চলে আসছে আমার প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন কি কাজ করে? এই প্রোজেস্টেরনটা এক নাম্বার হচ্ছে কর্পাস লুটিয়ামের উপরে কাজ করতেছে, ওই সেলটাকে সে নারিশমেন্ট করে। প্রোজেস্টেরনের মূল কাজ সিক্রেটরি। ওভুলেশনের পরে আমার লুটিয়াল ফেজ শুরু হয়ে গেল ওভালিয়ান সাইকেলে, আর ইউটেরাসে শুরু হয়ে গেল আমার সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজ মানে ওই সময় ইউটেরাস থেকে অনেক ধরনের ফ্লুইড, নিউট্রিশাস ফ্লুইড সিক্রেশন হয়। কেন সিক্রেশন হয়? তখন ইউটেরাসটা যেহেতু ওভুলেশন হয়ে গেছে, আমার বডিটা, ফিমেল বডিটা তখন প্রিপারেশন হয় ফার্টিলাইজেশনের জন্য। এই কারণে ইউটেরাসটা আগে থেকেই তৈরি হইতে থাকে ইমপ্লান্টেশনের জন্য, মানে যখন তার মধ্যে জাইগোটটা এসে বসবে, তার তো খাওয়া লাগবে। সেই নারিশমেন্টের জন্য তার মধ্যে থেকে অনেকগুলো ফ্লুইড সিক্রেশন হওয়া, মানে এগুলা হচ্ছে মানে প্রি ওভুলেশন, ফার্টিলাইজেশনের আগেই এই কাজগুলা হয়। কারণ ফার্টিলাইজেশন হয়ে গেলে তো ওরা খাওয়া দিতে হবে, হওয়ার পরে তো আর খাওয়া তৈরি করা যাবে না। ওই জাইগোটটার জন্য আগে থেকেই খাওয়া তৈরি শুরু করে ইউটেরাস। ইউটেরাস কিভাবে তখন তাইলে এটা প্রোজেস্টেরন করে, ওই সেলগুলাকে সিক্রেটরি নেচারে সে কনভার্ট করে। আচ্ছা, এখন ওভুলেশন হয়ে গেল, ফলিকুলার ফেজ চলছে এদিকে, ওইদিকে চলতেছে সিক্রেটরি ফেজ। 4-5 দিন যাওয়ার পরে যখন দেখা গেল যে ওভামের, তোমরা জানো ওই দিন আমাকে বলছো যে ওভুলেশনের পরে আসলে 72 ঘন্টা সে ভায়াবল থাকে, 72 ঘন্টা চলে গেল, সে ফার্টিলাইজেশন হলো না, তখন কি হবে? ফার্টিলাইজেশন না হলে আস্তে আস্তে তখন কর্পাস লুটিয়ামটা ইনোভুলেশন মানে সরি মানে নষ্ট হওয়া শুরু হয়, ঠিক আছে? তোমরা সবসময় পড়ছো যে কর্পাস লুটিয়াম যদি ফার্টিলাইজেশন না হয়, কর্পাস লুটিয়ামটা ডিস্ট্রাকশন হয়ে যায়, আর তারপরে পরবর্তী সাইকেল শুরু হয়, আর ফার্টিলাইজেশন হলে কর্পাস লুটিয়াম পারসিস্ট করে। এখন এইখানে ফ্যাক্টরটা কি? ফার্টিলাইজেশনের ফলে এমন কি হয় যেটার কারণে আমার কর্পাস লুটিয়ামটা পারসিস্ট করে, আর ফার্টিলাইজেশন না হইলে আমার এমন কি হয় যার কারণে কর্পাস লুটিয়ামটা ডিস্ট্রাকশন হয়? বলো তো, কি এমন হয় ফার্টিলাইজেশনের সাথে? এটা কি ব্রেনে প্রশ্ন হিউম্যান আসছে কখনো? গনোডোট্রপি
হিউম্যান কোরিয়নিক হ্যাঁ গোনাডোট্রপিন হরমোনের প্রভাবে। হ্যাঁ, হরমোনের প্রভাবে কি হয়? ম্যাম এইটার জন্য হচ্ছে কর্পাস লুটিয়াম পারসিস্ট করে। পারসিস্ট করে, হ্যাঁ, এটা তুমি বলতে পারছো। বাকিদের কনসেপশন ক্লিয়ার কিনা আমি জানি না, এটাই আসলে কারণ। আমরা সবসময় বলি যে ফার্টিলাইজেশন যদি হয়ে যায় 4 থেকে 5 দিনের ভেতরে, তাহলে কর্পাস লুটিয়ামটা পারসিস্ট করে, মেনস্ট্রুয়েশন আর হয় না, পুরা পুরা প্রেগনেন্সিতে কিন্তু মেনস্ট্রুয়েশন হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে, যদি আমার প্রেগনেন্সি ধরলাম আমি হলো না, প্রেগনেন্সি হলো না, ফার্টিলাইজেশন হলো না, কর্পাস লুটিয়ামটা ডিস্ট্রাকশন হলো। কিভাবে ডিস্ট্রাকশন হয়? 1 নাম্বার কথা, আমার এই যে ফলিকল গুলা, এদের ডেভেলপমেন্ট, এদের নারিশমেন্ট, এগুলা কারা করে? এফএসএইচ এবং এলএইচ, এরাই তো প্রাইমারি ডেভেলপমেন্ট করে। এরা আসলো, এরা ডেভেলপ করলো, ওভুলেশন হয়ে গেল, এলএইচ সার্জ হলো, ওভুলেশন হলো, কর্পাস লুটিয়াম তৈরি হলো। কর্পাস লুটিয়াম তখন কি তৈরি শুরু করে? বেশি বেশি অ্যামাউন্ট অফ প্রজেস্টেরন, স্মল অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন। এই প্রজেস্টেরনটা ব্রেনকে নেগেটিভ ইম্পালস পাঠায়, এফএসএইচ এলএইচ আর দিও না। এফএসএইচ এলএইচ দিলে নতুন একটা ওভারিয়ান সাইকেল শুরু হয়ে যাবে, আমি এখন এটা চাই না, আমি ফার্টিলাইজেশনের জন্য ওয়েট করতেছি, কর্পাস লুটিয়ামটাকে প্রোটেক্ট করতেছি, ঠিক আছে? সে একটা নেগেটিভ ইম্পালস দেয় ব্রেনকে, এফএসএইচ এলএইচ এর আমার দরকার নাই। যখন আমার এফএসএইচ বলতেছে আমার, সরি, প্রজেস্টেরন বলতেছে এফএসএইচ আমার দরকার নাই, ওদের তো সিক্রেশন কমে গেল। কমে যাওয়ার কারণে কি হলো? আমার কর্পাস লুটিয়ামের যে সেলগুলা, তাদের নারিশমেন্টের অভাব হলো, কারণ তাদেরকে নারিশ করছিল এফএসএইচ। তো নারিশমেন্টের অভাব দেখা দিচ্ছে। তো এই পর্যায়ে যদি ফার্টিলাইজেশন না হয়, এই নারিশমেন্টের অভাবেই কিন্তু তার ডিস্ট্রাকশন শুরু হয়। ডিস্ট্রাকশন শুরু হওয়া মানেই হলো সেল ধ্বংস হচ্ছে, আর প্রজেস্টেরন তৈরি হবে না। প্রজেস্টেরন তৈরি হচ্ছে না মানে ব্রেনে যে নেগেটিভ ইম্পালস যাচ্ছিল, এফএসএইচ এলএইচ তৈরি করবা না, সেটা উইথড্র হয়ে গেল। সেটা উইথড্র হয়ে যাওয়ার কারণে ব্রেন আবার, বা আমার হাইপোথ্যালামাস আবার গোনাডোট্রপিন রিলিজ করতেছে, এন্ট্রি পিটুইটারি তখন আমার এফএসএইচ এলএইচ এগুলা তৈরি করতেছে, নতুন একটা সাইকেল শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওভারিয়ান সাইকেল। এই জায়গায় আমার মেনস্ট্রুয়েশনটা কিভাবে আমি ঢুকাবো? মেনস্ট্রুয়েশনটা ঢুকাচ্ছি, মনে করো এই যে প্রজেস্টেরন, তখন তো সিক্রেটরি ফেজ অফ আমার ইউটেরাস চলতেছে, প্রজেস্টেরন আছে, পারসিস্ট করতেছে, সেই ইম্পালস পাঠাচ্ছে। আহ এক সময় যখন কর্পাস লুটিয়াম, যখন ফার্টিলাইজেশন হলো না, একটা হলো যে নেগেটিভ ইম্পালস উইথড্র হলো ব্রেন থেকে, এফএসএইচ এলএইচ তৈরি হলো, কিন্তু ওটা তৈরি হতেও তো একটা সময় লাগে, একটা উইন্ডো পিরিয়ড থাকতেছে এফএসএইচ এলএইচ তৈরি হওয়ার জন্য। ওই সময়টায় আমার প্রজেস্টেরন কি করছে? তখন ইউটেরাসকে প্রথমে তাকে ওই যে সিক্রেটরি নেচারে, সিক্রেটরি ফেজে ঢুকে গেছে ইউটেরাস, ওইটা চলতেছে চলতেছে চলতেছে, কর্পাস লুটিয়াম ইনভলিউশন হয়ে গেল, ব্রেন থেকে নেগেটিভ ইম্পালস উঠে গেল। কর্পাস লুটিয়াম যখন ইনভলিউশন হয়ে গেল, প্রজেস্টেরন থাকলো না, তখনই প্রজেস্টেরন ইউটেরাসের উপরে যে কাজ করতেছিল সেটা তো বন্ধ হয়ে গেল, কারণ আমার প্রজেস্টেরন নাই, কর্পাস লুটিয়াম ডিস্ট্রাকশন হয়ে গেল, আমার প্রজেস্টেরন উইথড্র হয়ে গেল। প্রজেস্টেরন উইথড্র হওয়ার ফলে এই যে ইউটেরাসের সেলগুলা তখন অনেক বেশি ডেভেলপ করছিল, বড় বড় হয়ে গেছিল, সিক্রেটরি নেচার হয়ে গেছিল, তখন ইউটেরাস থেকে সেগুলো স্লাজ হয়ে পড়ে যায়। তখন ইউটেরাস এগুলাকে আর ধরে রাখতে পারে না, তার মূল যে এন্ডোমেট্রিয়াম সেগুলো এটাকে ধরে রাখতে পারে না, এটা স্লাজ হয়ে ব্লিডিং হয়ে বের হয়ে যায়। সেটাই আমার মেনস্ট্রুয়াল ফেজ। উইথড্র অফ প্রজেস্টেরনের কারণে আমার মেনস্ট্রুয়াল ফেজটা চালু হয়ে যায় এবং মেনস্ট্রুয়েশন হয়। এরপরেই তখন এফএসএইচ এলএইচ আসে, আবার নতুন একটা সাইকেল শুরু হয়। কিন্তু যদি আমার প্রেগনেন্সি বা ফার্টিলাইজেশন হয়, তখন কি হয়? ফার্টিলাইজেশনের 7-8 দিনের মাথায় যখন ওই সিক্রেটরি অফ ইউটেরাস চলে, ইমপ্লান্টেশন হয়ে গেলেই আমার ইয়ে হওয়া হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন আরেকটা হরমোন আমার সিক্রেট করা শুরু করে, ওই ফার্টিলাইজড ইয়েটা, গ্যামেটটা ওখান থেকে, বা প্লাসেন্টা ডেভেলপ শুরু হয়। এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোনটা তখন আমার কর্পাস লুটিয়ামকে প্রোটেক্ট করে, কর্পাস লুটিয়ামকে নারিশ দেয়। কর্পাস লুটিয়াম, কারণ আমি আগেই বলছি যে ফার্টিলাইজেশন না হলে কর্পাস লুটিয়াম ডিস্ট্রাকশন হয় কেন? এফএসএইচ এলএইচ নাই, প্রজেস্টেরন নেগেটিভ ইম্পালস দিচ্ছে, এফএসএইচ এলএইচ নাই, তার অভাবে কর্পাস লুটিয়াম ডিস্ট্রাকশন হচ্ছে। যেহেতু এফএসএইচ এলএইচ নাই, কর্পাস লুটিয়াম ধ্বংস হয়ে যেতে পারে, তাইলে আমার প্রোডাক্ট মানে কনসেপশন বা প্রেগনেন্সির গ্যামেটটা কিভাবে টিকবে? সেটা টিকানোর জন্যই বিটা এইচসিজি বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোনটা আসে। সে এসে কর্পাস লুটিয়ামটাকে পারসিস্ট করায়, এবং তখন কন্টিনিউয়াস সিক্রেশন অফ প্রজেস্টেরন থাকে, ইস্ট্রোজেনও তৈরি হয়। এরা তখন আমার ইউটেরাসটাকে মেনস্ট্রুয়াল ফেজে যাইতে বাধা দেয়, এবং
যেহেতু এফএসসি 40 নাই, নতুন একটা ওভারিয়ান সাইকেলও তৈরি হয় না, নতুন কোনো ওভারিয়ান সাইকেল তৈরি হচ্ছে না, কোনো ওভুলেশন হচ্ছে না। এদিক থেকে আমার কর্পাস লুটিয়ামকে পারসিস্ট করছে, কন্টিনিউয়াস সিক্রেশন অফ প্রজেস্টেরন ইস্ট্রোজেন হচ্ছে, আমার প্রেগন্যান্সি কন্টিনিউ করতেছে, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে না। ইউটেরাসটা যে ডেভেলপমেন্টাল স্টেজে গেছিল সিক্রেশন, সে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হয়ে সে যে প্রোডাক্ট অফ কনসেপশন বা আমি ফিটাসটাকে ধরে রাখার জন্য সে আরো কাজ করবে, প্রজেস্টেরন তখন কাজ করবে। বুঝাইতে পারছি? সব পড়ায় জি দিচ্ছি ম্যাডাম। কিন্তু গল্পের ভেতরে, খালি জি ম্যাডাম বলে, পড়া ধরলে কেউ পারবে না। চিন্তা করেন আপনারা একটু, আমিও রেস্ট নেই। ম্যাম ওই একটা যে আপনাদের, কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ যে বাবা বলো হ্যাঁ বলো। প্রতি মাসে যে মানে ওভারিয়ান ফলিকেল গুলো ম্যাচিউর হয় না, নাম্বারটা হুম, হুম। স্পেসিফিক্যালি কত? গাইডলাইনে এক জায়গায় দেখলাম 6 থেকে 12, আর এক জায়গায় দেখলাম 8 থেকে 12, আর 5 থেকে 12 আছে। তুমি এগুলা একটু ভেরি করে, গাইটন আছে, জ্ঞানন আছে, আমরা টোরটোরা আরেকটা বই পড়ি, বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আছে। তোমরা গাইটন ফলো করবা, গাইটনে যেটা বলবে, গাইটনেও হয়তো বা দুই জায়গায় দুই রকম আছে, ইয়েস তোমাদের ম্যাম। কাজ হচ্ছে হ্যাঁ যে পেজ থেকে পড়বা সেই পেজটা পরীক্ষার সময় সেটা মনে রাখবা, কারণ কিছু সংখ্যা আছে যেগুলা নিয়ে পরীক্ষার হলে গ্যাঞ্জাম হয়। একটা হচ্ছে এটা এইজ অফ পিউবার্টি, মানে এখন টপিক রিলেটেড বলছি আর কি, এইজ অফ পিউবার্টি, তারপরে যে ফলিকুলার সংখ্যা, তারপরে আমি আগে বলছি না 7 মিলিয়ন 2 মিলিয়ন, এই সংখ্যাগুলা যেখান থেকে পড়বা একটু সেট করে রাখবা, যে পরীক্ষার সময় ঝামেলা হলে বলবা ম্যাডাম গাইটন থেকে পড়ছি, এততম এডিশন থেকে পড়ছি, মানে এক্সামিনারকে যে আমি গাইটনের 14তম এডিশন থেকে পড়ছি, অমুক চ্যাপ্টারে আছে, যাতে তুমি বেঁচে বের হইতে পারো। বুঝতে পারছো? কারণ কোন এক্সামিনারের মাথায় কোনটা সেট হয় এটা তো আসলে, আমিও তো এক সময়, এখন তোমাকে 5 থেকে 15 বলতেছি, পরীক্ষার হলে গিয়ে হয়তো মনে হবে 8 থেকে 12 তো। এটা তোমার সাথে মশকরা করতে হলে এটা আমি বলতেই পারি, বুঝছো? জি ম্যাম। জাস্ট একটু মনে রাখবা, একটাই পড়ো, তুমি যেটা পড়বা তোমার ব্রেনে সেট থাকবে যে আমি গাইটন থেকে পড়ছি, তুমি কনফিডেন্ট থাকলেই হলো। আচ্ছা ম্যাম, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তাহলে শেষ কিন্তু, আর কিছু পড়ানোর নাই আমার। এখন আপনারা এখান থেকে পড়বেন ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এটা আমি পড়াবো না, বই দেখে পড়ে নিবা কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি কি ওই দিন তোমাদের কি রিটেনের কোনো কোয়েশ্চেন দিছিলাম ওভারিয়ান সাইকেল থেকে? নো ম্যাম। আচ্ছা, দেই নাই। আজকে এখন দিব না, হয়তো বা রাত্রে আমি গ্রুপে দিয়ে দিব, আমি আসলে রেডি করি নাই কোয়েশ্চেন, রিটেন দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে পড়বা হচ্ছে ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলা পড়বা, ওভুলেশন থেকে ওভারিয়ান সাইকেল থেকে সবই পড়তে হবে। মূলত তোমরা আগে পড়বা কি জানো, হরমোনাল কন্ট্রোলটা, যে হরমোন কিভাবে এই সাইকেলটা, এটা পড়লে সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। হরমোনাল কন্ট্রোলটা একটু মন দিয়ে পড়বা, ওভারিয়ান সাইকেলের হরমোনাল কন্ট্রোলটা কই গেল আমার বইয়ে। আচ্ছা, তাহলে যা যা আছে আসলে তোমাদের গাইডে সেগুলো পড়তেই হবে। একটা হচ্ছে, আচ্ছা, সেক্স হরমোন কি কি আছে, ফিমেল সেক্স হরমোন কি কি, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সেন, ইনহিবিন। ইস্ট্রোজেনের সোর্স কি এটা লাগবে, ঠিক আছে, ইস্ট্রোজেনের সোর্স কি, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স আর কিছু সিনথেটিক, অনেক সময় যখন মেনোপজের পরে বিভিন্ন ধরনের সমস্যা আচ্ছা, আরেকটা কথা, ইস্ট্রোজেনের সোর্স কি, ইস্ট্রোজেনের সোর্স হচ্ছে ওভারি, মূলত ওভারি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কিছু কিছু আসে। ওই যে মনে আছে অ্যাড্রেনাল হরমোনে আমরা পড়ছিলাম, অ্যাড্রেনাল কর্টেক্স যখন পড়ি, যে কোলেস্টেরল থেকে তৈরি হয় আমার অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, সাথে অ্যান্ড্রোজেন তৈরি হয়, পড়ছিলাম না তোমরা? জি ম্যাডাম। ওখানে কিছু অ্যান্ড্রোজেন তৈরি হয়, ওই অ্যান্ড্রোজেন থেকে টেস্টোস্টেরন হয়, টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, বুঝছো? একটা স্টেপ আছে। তাহলে ইস্ট্রোজেনের সোর্স মূলত হচ্ছে ওভারি, আর হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর যদি প্রেগনেন্ট হয়, সে প্রেগনেন্ট হলে প্লাসেন্টা, প্লাসেন্টা একটা সোর্স। এখন কিছু আছে, মনে করো ফিমেলদের মেনোপজ একটা টার্ম, এটা তোমাদের পড়তে হবে, মেনার্কি, মেনোপজ, অ্যামেনিউরিয়া, প্রাইমারি অ্যামেনিউরিয়া, সেকেন্ডারি অ্যামেনিউরিয়া, এগুলো পড়তে হবে, শর্ট নোট আসে, ভাই ভাই জিজ্ঞেস করে। মেনোপজ কি, মেনোপজ হচ্ছে যে এই যে ইউটেরাইন সাইকেল যেটাকে বলতেছি, সেটা বন্ধ হয়ে যাওয়া, পিরিয়ডিক যে শেডিং হয়, এরপরে কিন্তু একটা ফিমেল আর মানে ফার্টিলাইজেশন তার পক্ষে আর সম্ভব হয় না। তো মেনোপজে গেলে কি হয়, মেনোপজে গেলে ওই যে ফার্টিলাইজেশনটা হয় না আর কি। এখন
আমরা বলছি যে ওভারিতে প্রতি মাসে সাইকেল হয়, কর্পাস লুটিয়াম তৈরি হয়, থেকা ইন্টারনা, থেকা এক্সটার্না। থেকা ইন্টারনা থেকে আসলে ইস্ট্রোজেন আসে। এখন মেনোপজের পরে ফিমেল যে অনেক চেঞ্জ হয়, দেখবা কোনো কোনো বয়স্ক মহিলাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়, অনেক ধরনের ট্রিটমেন্ট মেনোপজের পরে। অনেক সমস্যা, মানে বয়স্ক মহিলারা দেখবা ইয়াং বয়সে একরকম চেহারা সুরত, যে স্কিন টিন অনেক সুন্দর থাকে, আবার মেনোপজের পরে এগুলা ড্রাই হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে ফিমেল হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের যখন পড়বা তখন দেখবা তার স্কিনের উপরে ইফেক্ট আছে, বিভিন্ন অর্গানের উপরে। কোথা থেকে কোথায় চলে গেলাম আমি, সেই হারায় ফেলছি। আচ্ছা, ইস্ট্রোজেন তাহলে হচ্ছে ন্যাচারাল ইস্ট্রোজেন, তিনটা ইস্ট্রোজেন বডিতে তৈরি হয়, প্লাসেন্টা থেকে, ওভারি থেকে, রেডনাল কর্টেক্স থেকে। শোনা যায়? ইয়েস ম্যাম। ম্যাডাম আমি তো শুনি না। ম্যাম ম্যাডাম ক্লিয়ার সাউন্ড আসছে? ক্লিয়ার না? ম্যাম বেদে বেদে আসতেছে আপনার কথা। এখন শোনা যায়? জি ম্যাডাম, এখন ক্লিয়ার ম্যাডাম। রেসপন্স করো। আচ্ছা, আগে কি শুনছো আমার কথা না শুনো নাই? না ম্যাডাম, আগে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন ম্যাডাম আপনি। ওই যে আমার হেডফোনের ইস্ট্রোজেন। ম্যাডাম আবার শোনা যাচ্ছে না ম্যাডাম। ঠিক আছে না? তোমরা ম্যাডাম সাউন্ড ক্লিয়ার না ম্যাডাম? শোনা যায়?
হ্যালো, জি ম্যাডাম শোনা যাচ্ছে, কিন্তু ম্যাডাম সাউন্ড লো অনেক। লো। এখন ঠিক আছে ম্যাডাম? এখন ঠিক আছে? ম্যাম এখন ঠিক আছে ম্যাম। জি ম্যাডাম এখন ঠিক আছে। ওকে, আমার ওই যে ব্লুটুথ ডিভাইসটা ছিল ওইটা ডিস্টার্ব করছিল। আচ্ছা, যাক, তাহলে 3 ধরনের ন্যাচারাল ইস্ট্রোজেন আমাদের বডিতে তৈরি হয়। একটা হচ্ছে, এই তিনটার নাম কিন্তু বলতে পারতে হবে বাই বাই। 7 বেটা ইস্ট্রাডিওল যেটা মোস্ট পটেন্ট, আরেকটা হচ্ছে ইস্ট্রন, আরেকটা হচ্ছে ইস্ট্রিওল। ইস্ট্রোজেনের সিনথেসিসটা তোমাদের লাগবে কিনা আমার ঠিক তোমরা একটু কোয়েশ্চেন দেখে পড়ে নিবা, ঠিক আছে? ইস্ট্রোজেনের সিনথেসিসটা আমি তো পড়ছিলাম, তোমাদের লাগবে কিনা এই স্টেজে তোমাদের একটু দেখবা, ঠিক আছে? তোমাদের ওই যে প্রফের কোয়েশ্চেন দেখে, আমার হাতে কোয়েশ্চেন নাই, যদি দেখো যে ইস্ট্রোজেনের সিনথেসিসটা পরীক্ষায় আসে তাহলে পড়ে নিবা, না হলে লাগবে না। আমার কাছে কোয়েশ্চেন থাকলে আমি দেখতাম, বাসায় তো। তাহলে ইস্ট্রোজেনের, তাহলে তোমরা 3 ধরনের ইস্ট্রোজেন বডিতে তৈরি হয়, একটা হচ্ছে বিটা এস্ট্রাডিওল, একটা ইস্ট্রন, একটা ইস্ট্রিওল। সিক্রেশন হয় কোথা থেকে? গ্রানুলোসার সেলস বা থিকা ইন্টারনা অফ ওভারি। তারপরে আরেকটা সোর্স হচ্ছে কর্পাস লুটিয়াম, আরেকটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর হচ্ছে যদি প্রেগন্যান্ট হয় তাহলে প্ল্যাসেন্টা থেকে ট্রামেন্ডাস অ্যামাউন্ট, অনেক বেশি অ্যামাউন্টের হয় ইস্ট্রোজেন। তারপরে ইস্ট্রোজেনের ফাংশনটা, সিনথেসিসটা যদি তোমাদের লাগে কোয়েশ্চেন দেখে পড়বা, না লাগলে দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ফাংশন অফ ইস্ট্রোজেন যদি আমরা বলি তাহলে একটু ভাগ করে করে পড়বা। হ্যাঁ, একটা সময় পড়বা হচ্ছে প্রেগন্যান্সির উপরে একটা ইফেক্ট, একটা হচ্ছে নন প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে ইস্ট্রোজেন কোথায় কোথায় কাজ করে? ইউটেরাস, এক্সটার্নাল ফিমেল সেক্স অর্গান, ফ্যালোপিয়ান টিউব, ব্রেস্ট। তারপরে হচ্ছে স্কেলিটন, বোনসের উপরে কাজ করে, প্রোটিন ডিপোজিশন করে, বডির মেটাবলিজমে কাজ করে, হেয়ার ডিস্ট্রিবিউশন, স্কিন, এইসব জায়গায় ইস্ট্রোজেন কাজ করে। ইস্ট্রোজেন এর কাজ কি তাহলে? একটা হচ্ছে ইউটেরাসের উপরে। এখন ইউটেরাসের কথা যখন বলবা তখন দুই ভাগে অনেক সময় বলতে হয়, যে একটা প্রেগনেন্ট ইউটেরাসে তার কাজ কি আর নন প্রেগনেন্ট ইউটেরাসে কাজ কি। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ফাংশন যখন বলবা ইউটেরাসের উপরে, তখন দুই ভাগে বলতে হয়, প্রেগনেন্ট ইউটেরাসে কাজ কি, নন প্রেগনেন্ট ইউটেরাসে কাজ কি। আচ্ছা, তাহলে ইউটেরাসের উপরে কাজটা পড়লে আমি ডিটেলস বলবো না। ফ্যালোপিয়ান টিউবের উপরে তার কাজ কি সেটা পড়বা, ব্রেস্টের উপরে, এবং ব্রেস্টের ক্ষেত্রেও ইউটেরাস এবং ব্রেস্ট যখন পড়বা তখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট, এভাবে ভাগ করে পড়তে হবে, যে প্রেগনেন্ট ইউটেরাসে কাজ কি, নন প্রেগনেন্ট ইউটেরাসে কাজ কি। প্রেগনেন্ট ব্রেস্টের ক্ষেত্রে পরে কাজ করে, প্রেগনেন্সির ক্ষেত্রে তখন ল্যাকটেশনে লাগে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছি, স্কেলিটনের উপরে কাজ কি, এই জিনিসটা একটু জানো, যে ইস্ট্রোজেন কি করে। বোনসে তোমরা পড়ছো না হিস্টোলজিতে, যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। জি ম্যাডাম। অস্টিওক্লাস্টিক মানে হচ্ছে বোন ডিস্ট্রাকশন, আর ভাঙা। ব্লাস্টিক হ্যাঁ ভাঙা। ইস্ট্রোজেন কি করে? এই যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি এটাকে কমায় রাখে, এটাকে কমায় রাখে, বোনকে গ্রোথ করে, বোন গ্রোথকে প্রমোট করে, এবং বোন যে ভাঙা ডিস্ট্রাকশন বা ক্লাস্টিক অ্যাক্টিভিটি সেটাকে সে হল্ট করে রাখে। এখন মেনোপজ যদি হয়ে যায়, মেনোপজ মানে ফিমেল মান্থলি সেক্সুয়াল সাইকেল আর হবে না, ওভারিয়ান সাইকেল হবে না, ওভুলেশন হবে না। তো ওভুলেশন না হলে আমার ফলিকল ম্যাচুরেশন হবে না, আমার কর্পাস লুটিয়াম তৈরি হবে না, ইস্ট্রোজেনের সোর্স বডিতে থাকবে না। ওভুলেশন না হওয়া মানেই তো বডিতে আর ইস্ট্রোজেন তৈরি হবে না, কারণ ইস্ট্রোজেনের মূল সোর্সই তো আমার ওভারির কর্পাস লুটিয়াম বা থেকা ইন্টারনা এইসব। তো যখন এই, আর আমি বলছি যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খুব অল্প অ্যামাউন্টে আসলে তৈরি হয়, ওটা আসলে ওই রকম হিউজ কাজ করে না। এখন যখন মেনোপজের পরে আমার বডিতে ইস্ট্রোজেন থাকবে না ফিমেলের ক্ষেত্রে, এটা আমি বলছি যে স্কেলিটাল গ্রোথকে প্রমোট করে। ইস্ট্রোজেন নাই মানে আমি যে ইস্ট্রোজেনটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে হল্ট করে রাখতো সেটা তো উইথড্র হয়ে গেল। তাহলে তখন কি হলো, ফিমেল বডিতে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। বয়স্ক মহিলারা দেখবা হুটহাট পড়ে গেলে হাত পা ভেঙে যায় চট করে। এটা তোমরা ক্লিনিক্যালে পড়বা, একটা ফ্র্যাকচার পড়ছো মনে হয় সুপিরিয়র এক্সট্রিমিতে, কোলিস ফ্র্যাকচার হিস্টোপ্যাথি ইয়েতে পড়ছো না, অ্যানাটমিতে? হ্যাঁ, রেডিয়াস আর আলনার ক্ষেত্রে পড়ছিলাম ম্যাডাম। তো এগুলা না বয়স্ক মহিলাদের হয়। মনে করো বয়স হয়ে গেছে, ওই যে মেনোপজের পরে, বয়স্ক বলতে মেনোপজের পরে, তো তখন কি হয়, হুটহাট কেউ যদি স্লিপ খায় পড়ে যায়, দেখা যায় তার হাড্ডি গুড্ডি তখন বেশি ভাঙে। কেন ভাঙে?
ওই যেহেতু ইস্ট্রোজেন নাই তখন অস্টিওপোরোসিস হয়, ঠিক আছে? ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে অস্টিওপোরোসিস হয়, বোনের ভেতরটা মানে ফাঁপা হয়ে যায়, বোনের ভেতরে যে বোন ম্যাট্রিক্স থাকে সেটা কমে যায়, বোনের যে ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশন হয় বোনের ভেতরে সেগুলো কমে যায় ডিউ টু লেক অফ ইস্ট্রোজেন। তখন ইস্ট্রোজেন থাকে না দেখে এইসব জিনিস কমে যায় এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, যার কারণে মেনোপজের পরবর্তী মহিলাদের অস্টিওপোরোসিস হয়। এটা কিন্তু ভাইবার কোয়েশ্চেন, ভাইবার জিজ্ঞেস করবে যে মহিলাদের অস্টিওপোরোসিস কেন বেশি হয় বা কোন এজে হয়, কারণটা কি। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ইফেক্ট অফ স্কেলিটন হচ্ছে তোমার ইস্ট্রোজেন। আরেকটা কথা আমি যে বলছিলাম না যে স্কিনকে সফট এবং ফিমেল এবং মেল স্কিন কিন্তু ডিফারেন্ট থাকে, ছেলেদের স্কিন একটু রাফ হয়, টাফ হয়, কিন্তু ফিমেল হয় দেখবা সফট স্মুথ, এগুলো ইস্ট্রোজেনের কারণে হয়, ইস্ট্রোজেনের প্রভাবে এগুলা হয়। এখন এই যে বললাম যে মেনোপজের পরে ইস্ট্রোজেন থাকে না, তখন আসলে অনেক মহিলাদেরই অনেক ধরনের সমস্যা হয়, তখন তাদেরকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একটা তোমরা শুনবা, HRT বলে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। অনেক তোমাদের কারো কারো আম্মা বা বড় বয়স্ক চাচি খালা ফুপু কেউ থাকলে দেখবা অনেকে হরমোন রিপ্লেসমেন্ট ইস্ট্রোজেন ট্যাবলেট খায়। কেন খায়? ওই যে এক্সটার্নালি সাপ্লিমেন্ট দেয়া হয়, যে যাতে তার এইসব অস্টিওপোরোসিস যদি শুরু হয়ে যায় তাহলে তাকে এক্সটার্নাল ইস্ট্রোজেন দেয়া হয়, যাতে বা অনেক সময় মেনোপজে গেলে হট ফ্লাশ হয়, এগুলা কিন্তু পড়তে হবে তোমাদের, মেনোপজ শর্ট নোট পড়তে হবে, তখন দেখবা কিছু সাইন সিমটম আছে, ওগুলা কম, কারো বেশি হয় কারো কম হয়, যার বেশি হয় সেটা কমানোর জন্য তাকে ইস্ট্রোজেন সাপ্লিমেন্ট দেয়া হয়, এবং তখনই আসে সিনথেটিক ইস্ট্রোজেনের কথা। তাহলে 3টা সিনথেটিক ইস্ট্রোজেনের নামও আপনারা মুখস্থ করে নেবেন, ইথিলিন ইস্ট্রাডিওল, ডাইথাইল স্টিলভেস্টেরল আর হচ্ছে মেস্টানল, ঠিক আছে? মেস্টানলটা বেশি ইউজ হয়। তাহলে সিনথেটিক আর নন ন্যাচারাল ইস্ট্রোজেন, সিনথেটিক ইস্ট্রোজেন, এই নামগুলা পড়ে নেবেন, আপনাদের গাইডে আছে এগুলা বা আপনাদের মেইন বইয়ে আছে। ইস্ট্রোজেন শেষ। ইস্ট্রোজেন কি ধরনের হরমোন? স্টেরয়েড। ম্যাডাম তাহলে তার মেকানিজম অফ অ্যাকশন আমার বলা লাগছে না, সে স্টেরয়েড হরমোন, সে সেলের ভেতরে চলে যাচ্ছে, গিয়ে সেলের ভেতরে ডিএনএ এর মধ্যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করতেছে, হাবিজাবি করতেছে, প্রোটিন সিনথেসিস করে, তারপরে মানে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন করে তারপরে কাজ করতেছে, এই তো। আচ্ছা, এখন আসো প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের মূল সাইট কি, সাইট অফ সিনথেসিস বা তার লোকেশন কি? প্রোজেস্টেরন তৈরি করে মূলত কর্পাস লুটিয়াম, আমি বলছি না যে লুটিয়াল ফেজ, একটু পরে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম হচ্ছে আমার থেকা ইন্টারনা মূলত করে ইস্ট্রোজেন, অল্প পরিমাণ প্রোজেস্টেরন, আর কর্পাস লুটিয়াম মূলত করে প্রোজেস্টেরন আর স্মল অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন। আর হচ্ছে প্রেগনেন্সির সময় প্রোজেস্টেরনের সোর্স হচ্ছে কর্পাস লুটিয়াম, আর আরেকটা সোর্স হচ্ছে প্রেগনেন্সির সময় প্লাসেন্টা। আচ্ছা, তাহলে সেও এই এরা যেহেতু স্টেরয়েড হরমোন, এরা আসলে কোলেস্টেরল থেকে সিনথেসিস হয়। তোমরা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যেটা মিনারেলোকর্টিকয়েড যেগুলা, ওগুলার সিনথেসিসটা ভালো করে পড়বা, ওই স্টেপ গুলা থেকেই আসলে আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হয়, তো ওইটা পড়বা। আর যদি তোমাদের পরীক্ষায় ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের সিনথেসিস আসে তাহলে বাকি ডিটেলস পড়বা, ঠিক আছে? প্রোজেস্টেরনের কাজ কি? যে বললাম প্রেগনেন্ট ইউটেরাস, নন প্রেগনেন্ট ইউটেরাসের উপরে কাজ আছে, ফ্যালোপিয়ান টিউব, ব্রেস্ট, তারপর ইলেকট্রোলাইটের উপরে। প্রোজেস্টেরনের কাজ, ইউটেরাসকে আগে বলছি যে ইউটেরাইন ফেজ বলছি না, যে সিক্রেটারি ফেজ, সে কি করে? ইউটেরাসকে সিক্রেটারি চেঞ্জ করে, ইউটেরাইন যে এন্ডোমেট্রিয়াম সেটার মধ্যে সে সিক্রেটারি চেঞ্জ জানে, এবং সে আরেকটা কাজ করে, ইউটেরাসের কন্ট্রাকশনটাকে কমায় যায়, ডিক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি এন্ড ইন্টেন্সিটি অফ ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাসের যে একটা কন্ট্রাকশন হয় সেটাকে সে কমায় দেয়, এবং সে সিক্রেটারি চেঞ্জ করে ইউটেরাসে। সিক্রেটারি চেঞ্জ কেন করে? সে আগের কথা আমি বলছি যে প্রোডাক্ট অফ কনসেপশন বা ফার্টিলাইজড ওভামটা যাতে নারিশমেন্ট পায়, তাই সে যাতে ইউটেরাসে ঠিক মতো বসতে পারে, এন্ডোমেট্রিয়ামটাকে সে প্রিপেয়ার করে এবং তার নিউট্রিশনের জন্য সিক্রেটারি নেচারে যায়। আরেকটা কাজ করে, ইউটেরাসের কন্ট্রাকশনটা কমায় দেয়, নন প্রেগনেন্ট ইউটেরাস বলছি। কেন কমায় দেয়? প্রেগনেন্ট ইউটেরাসে, সরি, ইউটেরাসের কন্ট্রাকশন কেন কমায় দেয়? কন্ট্রাকশন হলে তো তোমরা পড়ছো না, 3 নাম্বার আইটেম হয়ে গেছে, ল্যাকটেশন, তারপরে প্রেগন্যান্সি তো হয়ে গেছে। তাহলে ইউটেরাস যদি কন্ট্রাক্ট করে তাহলে আমার ফার্টিলাইজড ওভামটা কন্ট্রাকশনের কারণে খুলে বের হয়ে যাবে না, এই জন্য ইউটেরাসের কন্ট্রাকশনটাকে সে কমায় দেয়, ইউটেরাসের কন্ট্রাকশনটাকে সে কমায় রাখে, হ্যাঁ, ইউটেরাসের ফ্রিকোয়েন্সি এবং কন্ট্রাকশনটাকে কমায় দেয়। আর মেনস্ট্রুয়েশনের সময় কি হয় বলছি, মেনস্ট্রুয়েশন কেন হয়? যে প্রোজেস্টেরন কর্পাস লুটিয়াম যখন ইনভলিউশন হয়ে যায়,
তখন আর প্রজেস্টেরন বডিতে থাকে না, কর্পাসিটাম ইনভুলেশন মানে প্রজেস্টেরন কমে গেল। প্রজেস্টেরন কমে গেলে কি হলো? প্রজেস্টেরন কমে গেল, এক নাম্বার কথা হচ্ছে নেগেটিভ ইম্পালস উইথড্র হয়, এফএসএইচ এলএইচ এর নতুন সাইকেল শুরু হয়। আর 2 নাম্বার, এটা হচ্ছে ওভারি বা ব্রেনের ক্ষেত্রে হচ্ছে। আর ইউটেরাসের ক্ষেত্রে কি হয়, সে যে ইউটেরাসকে সিক্রেটারি নেচারে পরিবর্তন করছিল সেটাও উইথড্র হয়ে যায়। প্রজেস্টেরন নাই মানে ইউটেরাসের সিক্রেটারি থাকবে না, ইউটেরাসের যে কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সি সে কমায় রাখছিল সেটাও উইথড্র হবে, ইউটেরাস বারে বারে কন্ট্রাক্ট করবে। এবং কন্ট্রাকশন কেন হয় আসলে? ওই যে এন্ডোমেট্রিয়াম যেটা স্লাজ হয়ে বের হয়ে যায়, কারণ এন্ডোমেট্রিয়াম ততক্ষণে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম বা তার সেলগুলোকে অনেক বড় বড় করে ফেলে, সংখ্যায় বাড়ায়, তাকে বড় বড় করে এবং তাদেরকে মেনটেন করে। কেন? আসলে ফার্টিলাইজেশনের জন্য ওয়েট করে তারা। তো যখন ফার্টিলাইজেশন হয় না, হরমোনগুলো উইথড্র হয়ে যায়, এগুলা তো তখন আর ইউটেরাসের গায়ে লেগে থাকতে পারে না, ওই সেলগুলা তখন খুলে খুলে পড়ে, ব্লাড ভেসেল গুলা তখন খুলে খুলে পড়ে, ওই যে ব্লিডিং হয়, স্লাজ সেলগুলা তখন বের হয়ে আসে এবং তখন ইউটেরাসটা কন্ট্রাক্ট করে যাতে তার ভেতরে যেসব এই যে এইসব মানে ব্লাড আছে বা সেল আছে ওগুলাকে সে কন্ট্রাক্ট করে করে বের করে দেয়। এবং এই কন্ট্রাকশনের কারণেই আসলে পেইন হয়। একটা ডিসমেনোরিয়া একটা টার্ম তোমাদের পড়তে হবে, ডিসমেনোরিয়া। তো ডিসমেনোরিয়া কি? পেইনফুল মেনস্ট্রুয়েশন। ওই যে ইউটেরাস কারো কন্ট্রাক্ট বেশি করে তখন তার সেই জন্য পেইন হয়, তখন পেইন কিলার খেতে হয়। আচ্ছা, ইস্ট্রোজেন প্রজেস্টেরন শেষ, টার্মগুলা পড়বা। কি কি টার্ম বলছি পড়বা? একটা হচ্ছে থ্যালার, ওগুলা তো আগের আইটেমে পড়ছো। এখানে পড়বা হচ্ছে এমেনুরিয়া। এমেনুরিয়া কি? প্রাইমারি এমেনুরিয়া, সেকেন্ডারি এমেনুরিয়া। আরেকটা জিনিস পড়বা সেটা হচ্ছে অ্যানওভুলেটরি মেনস্ট্রুয়াল সাইকেল। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল কখনো কখনো অ্যানওভুলেটরি হইতে পারে। অ্যানওভুলেটরি মানে কি? তখন ওভুলেশন হবে না, অনেক সময় ওভুলেশন ছাড়াই মেনস্ট্রুয়াল সাইকেল হয়। তো এটা আসলে হয় না। নর্মাল ফিমেলের যে হেলদি হেলদি তার হয় কখন? একদম শুরুতে, যখন মেনস্ট্রুয়েশনে বা পিউবার্টির দিকে, পিউবার্টির সময় প্রথম 2-3টা সাইকেল অ্যানোভুলেটরি থাকে। আবার যখন মেনোপজের কাছাকাছি একটা ফিমেল চলে যায় তখন অ্যানোভুলেটরি সাইকেল হয়। মাঝামাঝি পিরিয়ডে অত হয় না, হলেও সেটা অ্যাবনর্মালিটির জন্য, মানে তখন ওভুলেশন হয় না, ওভুলেশন ছাড়াই মেনস্ট্রুয়াল সাইকেলটা কন্টিনিউ করে। এমিনুরিয়া পড়বা। তারপরে আরেকটা কি পড়তে বললাম? গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল পড়বা, ওইটা শর্ট নোট আসে। ওভুলেশনের ডেফিনেশন পড়বা, ওভুলেশনের মেকানিজম পড়বা। এলএইচ সার্চ, এগুলা কি আমাকে আর বলতে হবে? এলএইচ সার্চ পড়তে হবে, কর্পাস লুটিয়াম পড়তে হবে, তার টাইপস পড়তে হবে। তারপরে মেইনলি পড়তে হবে হরমোনাল কন্ট্রোল। হরমোনাল কন্ট্রোল বা হরমোনাল রেগুলেশন অফ ওভারিয়ান এন্ড মেনস্ট্রুয়াল সাইকেল। আরেকটা জিনিস এটার ভাইভাতেও ধরে, রিটেনেও, সেটা হচ্ছে ইন্ডিকেটর অফ ওভুলেশন। যে 14তম দিনে সাইকেলের ওভুলেশন হয় তার ইন্ডিকেশনটা পড়তে হবে। কি কি ইন্ডিকেশন হয়? বেজাল বডি টেম্পারেচার বাড়ে, পেইন হয়, ওভুলেটরি ডিসচার্জ হয়, হাবিজাবি কি কি হয়, ওগুলা বই থেকে পড়ে নিবা। শেষ 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 শেষ, অনেক বলছি আর না, মুখে ব্যথা করতেছে। আগামী ক্লাসে নার্ভাস সিস্টেম শুরু হবে। এন্ড্রিনা ম্যাডাম কি শুরু করছেন নার্ভাস সিস্টেম? ইয়েস ম্যাম, একটা ক্লাস হয়েছে ম্যাম। জি ম্যাডাম, কিছুটা সময় হয়েছিল ম্যাডাম, তারপরে ক্লাস হয়নি ম্যাডাম। কেন হয়নি? কি হয়েছিল? টেকনিক্যাল প্রবলেম ছিল ম্যাডাম, কি জানি ম্যাডাম। শুরু হয়েছিল ম্যাডাম, কিছুক্ষণ পরে ম্যাডাম শেষ হয়ে গেছিল। তাইলে না হইলে আমি কিভাবে পড়াবো? আমার সাথে মানে ট্র্যাক টুক কি জানি 2 নাম্বার আইটেমে। তোমরা যদি 1 নাম্বারটাই ঠিক মতো না পড়ো, আমি 2 নাম্বার কিভাবে পড়াবো? এই সপ্তাহে কন্টিনিউ করবে মনে হয় আপা। ইয়েস ম্যাম, এই সপ্তাহে হয়ে যাবে ম্যাম। এই সপ্তাহে 1 নাম্বার শেষ করো, আমার সাথে ইভেন্ট গুলা তো 2 নাম্বারটা নেক্সট উইকে ইনশাআল্লাহ পড়ায় দিব। আর এটার হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিব, পরে বিকেলে দিব বা কালকে দিব, কোশ্চেন রেডি করি নাই। আর তোমাদের আইটেম নিব আমি, ম্যাডামও কি বলে দেখি। আমি ভাবছিলাম এটাই আইটেম নিব, বলছিলামও তোমাদেরকে যে আজকে একটু ধরবো, এখন ধরবো নেক্সট ডে ইয়ে থেকে, নার্ভাস সিস্টেম থেকে ইনশাল্লাহ। এটা যেহেতু পিছনে পড়ে গেছে, নার্ভাস সিস্টেম থেকে ধরবো। আমি একটু আনস্টেবল অবস্থায় আসি, দোয়া করি। আমার আম্মা খুব অসুস্থ, উনারে নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, হসপিটালাইজড আছে, যার কারণে আমিও ঠিক মতো তোমাদেরকে টাইম দিতে পারছি না, না হলে আইটেম নিয়ে নিতাম। হ্যাঁ, তাহলে শেষ করে দেই। ইয়ে নিছো বাবার আগে, ইয়ে নিছো, স্ক্রিনশট নিছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? ম্যাডাম কোনো কোয়েশ্চেন নাই, সব বুঝে ফেলছে আমার বাচ্চারা। আজকে 38 জন।
স্ক্রিনশট পাঠায় দিও রাগিব, আর আমি গ্রুপে প্রশ্ন দিয়ে দিব। ম্যাডাম আগামী 45 দিন দিনের মতো ছিল ম্যাডাম। চলে গেছে না? এখন আমি বেশি কথা বলতেছিলাম তো মনে করছে ম্যাডাম বাচাল, একই কথা বারবার না বলতেছি। ম্যাডাম এরকম না ম্যাডাম। একই কথা বারবার বলি কেন? তোমাদের ব্রেনে হ্যামারিং হওয়ার জন্য। কারণ আমি আসলে ওভাবে খুব যে সিনক্রোনাইজড ওয়েতে পড়াই নাই। আমি বারবার যেসব জায়গায় আমার মনে হয়েছে তোমাদের কনফিউশন হবে, কারণ আমি পড়তে গেলে আমার মনে হয় যে এই জায়গাটা হুট করে কই থেকে চলে আসলো, ওই জায়গাগুলো আমি বেশি করে বলছি, বারবার বলছি যে তোমরা সবই নিজেরা পড়বা, বুঝবা, কিন্তু যে জায়গায় বুঝবা না সেই জায়গায়, এই জন্য মনে হতে পারে যে খাপছাড়া ম্যাডাম কি বললো। তো আশা করি নেক্সট এখন যদি নিজেরা মন দিয়ে পড়ো ধরতে পারবা, আমার কথাগুলোর সাথে কোরিলেট করে ধরতে পারবা। কারণ আমি লাইন বাই লাইন যদি পড়াই 4টা-5টা ক্লাস লাগবে, এত তো টাইম দেয়া যাবে না। এই জন্য আমি একটু হুটহাট এখান থেকে একটু ওখান থেকে একটু পড়ায় দিছি, আর একটু গুছাইতে পারতাম, তো সময়ের অভাবে পারি নাই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নার্ভাস সিস্টেম শুরু হবে, এর আগেই তোমরা এগুলো জমা দিয়ে দিও, আর আমি যদি আইটেম নেই তোমাদেরকে জানাবো। পড়ে রাখবা বাবা, পড়ে রাখবা। আইটেম নেওয়ার তো সময় পড়ে রয়েছে তোমাদের। প্রফ দেরিতে না, প্রফ তো এখন হবে না, এখন তো 76 প্রফ দিবে। ইয়েস তো ম্যাম, নার্ভাস সিস্টেম শেষ হয়ে গেলে তো আর তো তখন ইয়ে শুরু হবে, মানে রিভিশন, তখন একটা হিসাব করে আইটেম নেওয়া শুরু করব। তখন 4জন করে ক্যামেরা অন করে আইটেম দিবা ক্লাসের মতো, একদম ভার্চুয়াল আইটেম হবে। ঠিক আছে, ভালো থাকিও। ওকে ম্যাম। আচ্ছা, ওকে ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক কেটে ইউ দিব ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়াসলাম। হ্যাঁ রাগিব, কেটে দিব বাবা। জি ম্যাডাম কেটে দেবেন, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি ম্যাম। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।